বেশিরভাগই আমি বয়স্ক মহিলাদেরকে আমি খুব বেশি ভালোবাসি। মানে আর এমনি শেষ একটা মনে হয় যেন এমন একজন যদি আমার হতো, ম্যাডামের মতো এরকম বয়স্ক লোকজনরা যারা আছে তারা পরিবারের সবাইকে ছায়ার মতো আগলে রেখে সবাইকে সমানভাবে কেয়ার করে, টেক কেয়ার, ভালো মন্দ সবকিছু একটা বিচার করে, মনে হচ্ছে যেন একটা ছায়ার মতো থাকে। আমি এটা ছায়াটাই মিস করি ম্যাডাম। আমি দীর্ঘ 12-14 বছর পর্যন্ত আমি একটু মানসিক সমস্যায় ভুগতেছি এবং সাইকোথেরাপিও নিয়েছিলাম 2-3টা সেশন। আমি দেশের বাইরে থাকি যে এখন থেরাপি নেওয়া সম্ভব না। কিন্তু আমি এই কন্টিনিউ ডাক্তারের ফলো আপে আছি। আমার পোস্টার ডাক্তারখানা তো করতে কি নিঃসঙ্গতা বা এটাকে ডিপ্রেশন বলা হয় আর কি। ডিপ্রেশন ডাক্তার বলতেছে ডিপ্রেশন হচ্ছে। তো দীর্ঘদিন পর্যন্ত আমি ওষুধ খেয়ে যাচ্ছি, এখনো ওষুধ কন্টিনিউ করতে বলতেছে ডাক্তার। কিন্তু আমি ওষুধ না খাইলে দেখলাম 2-1 দিন যদি না খাই ভালো থাকি, কিন্তু এরপরে একটু সমস্যা দেখা দেয় আর কি। হয়তো মাথা ঘুরায়, এই সামান্য একটু এদিক সেদিক লাগে বা স্বপ্নে এদিক সেদিক আজে বাজে স্বপ্নে দেখি, এগুলো চলতেই থাকে। তো এখন আমার একটা প্রশ্ন হলো আমি কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারি। আর একটা প্রশ্ন হলো ম্যাডাম, আমার দীর্ঘদিন পর্যন্ত জীবনের নানাবিধ সমস্যার কারণে বা কি কারণে জানি না, আমার কেন জানি মনে হচ্ছে এই 50 ঊর্ধ্ব বা 50 থেকে 60 এরকম বয়স অনেক মহিলাদের ভিতরে আমি কাজ খাই। তো আমার মনটা খুবই ছটফট বা কি কারণে এরকম হচ্ছে, আমি এটা থেকে একটু প্রতিকার কিভাবে পেতে পারি, বা এটা কি আমার মানসিক রোগের সাথে সামঞ্জস্য আছে এটার কোনো, আমি এটা কি জানতে চাই বা প্রতিকারটা যদি একটু বলতে চাই। কত বছর ধরে এই ডিপ্রেশনটা চলছে? এই ডিপ্রেশনের বয়স প্রায় 12 বছর হয়ে গেছে। আচ্ছা, আর এখন বয়স কত চলছে? আপনার বয়স 40 প্লাস চলছে। আর পরিবারে কে কে আছেন? মানে কি দেশে আছেন পরিবারের লোকজন? পরিবারে আমার স্ত্রী সন্তান আছে। ওরা কি দেশে থাকেন? সঙ্গে আছেন না দেশে আছেন ওরা? না, দেশে আছেন ওরা। আচ্ছা, কে কে কয়জন আছেন? সন্তান কজন? সন্তান 2 জন। বড় কত বয়স ওদের? এই বড় সন্তানের বয়স 11 আর ছোট সন্তানের বয়স 1 বছর। ছোট সন্তানের বয়স 1 বছর। 1 বছর, আচ্ছা। জি। তাহলে সাম্প্রতিক সময় দেশে আসা হয়েছে, তাই তো? দেশে আসা হয়েছে 8 মাস হয়েছে। 8 মাস। ওকে। তো বা ছোট সন্তানকে রেখে যেতে হলো, মানে মাত্র বেশি দিন বয়স না, মানে মনটা কি ভালো থাকে ওখানে? একা একা থাকাটা কেমন? একা একা থাকাটা এখন অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু প্রথম অবস্থায় আমার হিস্ট্রি বলতে গেলে অনেক কিছু হয়েছে আসলে, যে বাংলা পড়া হয়েছে, আমি বিদেশে আসাটাও একটা সম্মতের বাইরে হয়েছে। আসার পরে আমার মা বাবা দুজনে মারা গেছেন। এখানে আসার পরে নিজের মালিকও ভালো পাই নাই, অনেক কিছু হয়েছে। আমি মাসুদ স্যারের কাছে সেশন নিয়েছিলাম, 2টা সেশন নিয়েছি, কিন্তু ছুটির কারণে আর নেওয়া হয়নি আর কি। আমি চলে আসছি। ওকে। এখন মূলত ম্যাডাম আমি একটু বেশি এখন আপনাদের কাছে আমার এই ওষুধটা কন্টিনিউ না করে থেরাপি নিলে কি আমার ওষুধটা ভালো হবে নাকি, এটা নিয়ে যদি দ্বিতীয় সবচেয়ে বিগ আমার এখন হলো সমস্যা হলো ম্যাডাম, আমি এই যে বেশিরভাগই মনে হচ্ছে যেন আমি আমার পারিবারিক জীবনে সুখী যেতে পারতেছি না। মনে হচ্ছে যেন আমি আমার মার বয়স বা মার থেকে বয়স্ক কোনো মানুষ, আমার মা চাষিরা যেরকম আমাদেরকে আগলিয়ে রাখে, মনে হচ্ছে যেন আমি এরকম বয়সী কোনো মহিলার সাথে যদি নিজের জীবনটা সেটিং করতে পারি, তাহলে মনে হয় যেন আমি একটু সুখী হইতে পারবো বা আমি একটু একটা
ছায়া পাবো হুম, বা এরকম মহিলাদেরকে আমার ভালো লাগে সত্যি কথা বলতে। সেটাই। তো এই বিষয়গুলা কেন হচ্ছে বা আমি এখান থেকে কিভাবে প্রতিকার করতে পারি ম্যাডাম? আমি স্ত্রীর সাথে কি একটু দূরত্ব আছে মনে হচ্ছে? জি স্যার। স্ত্রীর সঙ্গে একটু সম্পর্কের দূরত্ব আছে? না, স্ত্রীর সঙ্গে আসলে সম্পর্ক দূরত্ব নাই, আবার কিন্তু ওই একদম যে খুব বেশি হ্যাপি দাম্পত্য জীবন আমি বিয়ের পরে হুম, ওর সাথে কেমন জানি আমার একটা শুট করে নাই, ম্যাচিং হয় না, যে দাম্পত্য জীবনে যে মানুষ উম, একজনের প্রতি একজন স্ত্রীর প্রতি স্বামীর যেরকম একটা উদ্ধার করে দেওয়া ওরকমই আমি কেন জানি দিতে পারি না। ও কেন জানি আমার থেকে নিতে পারতেছে না, আমার কাছে তাকেও মনে হয় যেন কোন জানি দেখি। আমি বহুত চেষ্টা করতে কিন্তু হয়ে উঠছে না। মানে কোথায় গ্যাপটা, কিভাবে, মানে গ্যাপটা কি বোঝা গেছে? বেশ অনেক দিন তো হয়ে গেল বিয়ের, কিন্তু কোথায় গ্যাপটা হচ্ছে? গ্যাপটাই বুঝতে পারতেছি না। ওর দিক আচ্ছা। থেকে ও বলতেছে ও দেখতেছে ও রাইট আছে, আমি বুঝতে পারতেছি ও এই স্বামীর থেকে যেরকম একটা আদর ভালোবাসা যা একজন স্বামী স্ত্রীর যেরকম নির্বন্ধন হওয়া দরকার, ওই দিক থেকে ও, আমি নিজেই বুঝতে পারি আমার থেকে ও একটু কম থাকছে। আচ্ছা, ও বা স্ত্রীরা এবং স্বামীর থেকে আদায় করে নিতে পারে ওগুলাও মনে হয় যেন তার একটু কমতি আছে, এরকমও কিছু মনে হয় মনে হয় মাঝে কমতি মধ্যে। আছে? উম, কমতি আছে মনে হয়? জি জি, মনে আচ্ছা, হচ্ছে যেন ও নিতে পারতেছে না আমার থেকে। নিতে পারছে না? জি। কোনো কি উদাহরণ দেওয়া যায় যে এরকম নিতে পারছে না, এরকম উদাহরণ কিছু দেওয়া যায় যে আমার মনে হচ্ছে ও আমার কাছে চাইলে পারতো কিন্তু চাইছে না, এরকম একটা উদাহরণ, কোন একটা বিশেষ কোন একটা ঘটনার কথা কি আমরা শুনতে পারি? বিশেষ কোনো ঘটনা যেমন কি ওই নিজেকে প্রকাশ করতে পারে না, একদম যে উজাড় করে দেওয়া, নিজেকে একটু প্রকাশ করা, মেলে ধরা সব বিষয়ে। হুম, যেমন নাকি আমি কোনো একটা জিনিস তাকে গিফট করলাম, কোনো একটা জিনিস দেখলাম, আমি তাকে উৎসাহ দেখি না, হুম, খুশি দেখি না। ওকে আমার পরিবারে একটা যে খুব সুখী আচ্ছা। ওটাও বুঝি না, আবার যে দুঃখী তাও বুঝি না। খুশিটাও আমার বোঝা কাছে যায় অনেক না, কিছু দুঃখীটাও ওর বোঝা যায় না? বিষয়গুলো এরকম মনে হয়। আচ্ছা, মানে ভালোবাসার প্রকাশটা কি কম ওর ভেতর থেকে, নাকি কি হচ্ছে? ওইটাও আমার মনে হয় জি। ওকে, কিন্তু ও কি চায়, যে ও কি বলে যে তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি আবার চাচ্ছ আমার কাছ থেকে, এরকম কি বলে? না, ভালোবাসো না সেটা বলে না, কিন্তু সে আমার কাছে কিছু ভালোবাসা মাঝে মধ্যে বোঝা যায় যে সে কিছু একটা মিস করে। আচ্ছা, ওর কোনো অভিযোগ আছে? কিছু অভিযোগ না, বলে? অভিযোগ আমি পাই না। ওর একটা বিষয়, ও অভিযোগও করে না, হুম, এই আবার খুব বেশি কোনো কিছু পাওয়া পাওয়া বুঝি না। আচ্ছা, এই যে তাকে আমার কাছে খুব যেন সে কি মনে হয়। আচ্ছা, ওকে। আর দেশে আসলে কতদিন থাকা সম্ভব হয় চাকরির জায়গা থেকে? দেশে আসলে আমি 3-4 মাস থাকি। আচ্ছা, আমি ওকে। যতক্ষণ থাকি তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি হুম, হুম। বা সময় দেওয়া হয়। বাচ্চাদের সাথে সম্পর্কটা ভালো আছে? জি জি, খুব ভালো। আচ্ছা, ওকে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে কি, মানে প্রশ্নটা ছিল যে ডিপ্রেশন থেকে কিভাবে বেরিয়ে আসবো। এক ধরনের ডিপ্রেশন হচ্ছে ক্লিনিক্যাল ডিপ্রেশন, মানে এটা হচ্ছে যে আমার কোনো, মানে কোনো মস্তিষ্কের কোনো, মানে কিছু কিছু ওঠানামা করে কেমিক্যালগুলো, সেটাকে কেমিক্যাল ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন বলে। আরেকটা হচ্ছে যে আমার জীবনে কিছু ঘটনা আছে যেই ঘটনা আমাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়। এটা কি ক্লিনিক্যাল ডিপ্রেশন নাকি জীবনের ঘটনা থেকে ডিপ্রেশন হচ্ছে? এই যেমন নাকি মাকসুদ স্যারের সাথে আমি যখন সেশন করছি, মাকসুদ স্যার আমার দু একটা বিষয়গুলো এরকমই বাইর করছে, আমার জীবনের কোনো ঘটনা প্রবাহ থেকে আমার এই ঘটনা বিষয়গুলা প্রবাহ থেকেই ডিপ্রেশনটা হচ্ছে? বেরিয়ে আসে। আচ্ছা, আচ্ছা, কিন্তু ওকে। আমি দেখতেছি আমি নিজেকে ওই সব বিষয় থেকে আমি কন্ট্রোল করতে পারতেছি, হুম, কিন্তু যখন মেডিসিন ছাড়া মনে হচ্ছে যেন চলে না, আমি মেডিসিন থেকে বের হয়ে আসতে। ও, মেডিসিন থেকে বের হয়ে আসতে চাচ্ছেন। ওকে, একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, কোনো প্রশ্ন জি। থাকলে করো। আপনি কতদিন যাবত দেশের বাইরে আছেন? আমি দেশের বাইরে আজ 15 বছর স্যার। 15 বছর। আপনার স্ত্রীর কিন্তু সাথে কি, এখন আবার ছুটিতে আসার পরে এখন 8 মাস। আচ্ছা, আপনার স্ত্রীর সাথে কি প্রথম দিকে আপনার যোগাযোগটা একটু ভালো ছিল? মানে এখন যে পরিস্থিতি তার তুলনায়? এই প্রথম থেকে যেভাবে হয়ে আসছে ওই রকমই। আচ্ছা,
আপনি এখন একটা বিষয় পর্যন্ত ওইরকম। আপনি একটা বিষয় বলছিলেন যে মায়ের মতো যদি কেউ আমাকে আগলে রাখতো। আপনার মায়ের মৃত্যুর কথাও বলছিলেন আপনি যখন আপনি দেশের বাইরে আছেন সেই সময়। তো আপনার স্ত্রীর সাথে আমি জানতে চাচ্ছি, মানে একটু ক্লিয়ার হওয়ার জন্য, যে শুরু থেকেই কি আপনার স্ত্রীর মধ্যে আপনি আপনার মায়ের ছায়া বা এরকম কোনো কিছু খুঁজেছিলেন বা মনে হতো যে এই মানুষটা আমার মায়ের মতো হলে ভালো হতো? মায়ের মতো জাস্ট তাই না, কিন্তু মনে হয় যেন আমি যদি তার সাথে যদি একটু পরিপূর্ণতা পাইতাম, এই স্বামী স্ত্রী দুইজন যদি দাম্পত্যের জন্য খুব বেশি হ্যাপি হইতাম, তাহলে মনে হয় যেন আমি মায়ের আদর, আমার পারিপার্শ্বিক বিষয়গুলো আমি একটু হয়তো বা ভুলিয়ে যেতে পারি। আর আপনার এরকমই দৈনন্দিন মনে হয়। রুটিনটা কেমন ওখানে? জি, আপনার দৈনন্দিন রুটিনটা কেমন আপনি যেখানে আছেন? আমার দৈনন্দিন রুটিনটা, আমি বেশি এখানে খুব বেশি ব্যস্ত থাকি না, আচ্ছা, কাজকর্ম নেই বললেই চলে। এই শুধু নিজের রুটিন রুটিন ওয়ার্ক যেটা, জি জি। কিন্তু অবসর সময়টাতে কি করেন সাধারণত? অবসরের সময়টাতে আমি হয়তো দেখা গেছে নিজের তেলাওয়াত করি, পড়ালেখা করি, হয়তো মোবাইলে একটু সময় কাটে। ওকে। মাকসুদের প্রশ্ন। শুধু মানে আপনার ওয়াইফের ওনার বয়স কেমন? জি, আপনার ওয়াইফের বয়স কেমন, মানে কত? ওর বয়স হচ্ছে 35 হবে, 35-36। মানে 35? 35। যার যে ফোন করেছে ওর ওনার বয়স 40। না, ওনার হলো 40 plus। 40। হ্যাঁ, আর বেশি তফাৎ না। না, আর কিন্তু জি, ওকে। আর এমনি এটা কি পছন্দের বিয়ে ছিল, না মা বাবা বিয়ে করেছে আপনি? না, এটা পছন্দ দিয়েছিলেন, এটা পারিবারিক ব্যাপার। তখন কি আপনি এগ্রি করেছিলেন, মানে পছন্দটা কি আপনি মেনে নিয়েছিলেন না বাধ্য হয়েছিলেন? আসলে একরকম বাধ্য ছিলাম, আর বিদেশে যেহেতু আমার একটু ছুটির সময় কম ছিল, আচ্ছা আমি চাইছিলাম এখন বিয়েটা না করি, এই পরবর্তীতে সময় নিয়ে আসি করি, কিন্তু তখন আমার ওই আম্মা ছিল না, আমার বাবা শেষ মতে ছিল, আমার বাবাই আমাকে বেশি বাধ্য করতে বিয়েটা করার জন্য। আচ্ছা। আর এই যে প্রথম সন্তান থেকে দ্বিতীয় সন্তানের একটা বড় গ্যাপ, এইটা কি আপনারা প্ল্যান করে নিলেন এই সন্তানটা, নাকি ভাবলেন যে আপনাদের দাম্পত্য জীবন একটু ভালো হবে সেই জন্য একটা আবার বাচ্চা এটা নেই? এটা স্যার আমার ভিতরে একটা প্ল্যান ছিল, আমি নিজে ইচ্ছে করে, এটা আমার পরিবারের ইচ্ছা ছিল না, আমি নিজেই প্ল্যান করতে, আমি নিজ থেকে চেষ্টা করে গ্যাস নিচ্ছে। একটা পর্যায়ে মনে হচ্ছে যেন আমি মনে হয় আত্মীয়তা অচ্ছিন্ন করে ফেলাই, আমি বেশি হ্যাপি না। শিশু কিন্তু নিলে হ্যাপি পরবর্তীতে হবে না? যখন সন্তানের প্রতি মায়া জাগবে, তারপরে আবার কন্টিনিউ করে না, এই আচ্ছা। আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী অন্য কিছু করা যাবে না, আমি এটা নিয়ে একই থাকার চেষ্টা করি, আমার পরিবার নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, এখন এইভাবেই কন্টিনিউ। ঠিক। কিন্তু স্যার আমি ওই বেশিরভাগই আমি বয়স্ক মহিলাদেরকে আমি খুব বেশি আচ্ছা। ভালোবাসি, মানে আর এমনি শেষ দেখতে একটা মনে আমার, হয় যেন ওই এমন একজন যদি আমার হতো। ঠিক আছে। না, আমার শেষ জানা, মানে এই অসুখের বাইরে আপনার আর কোনো বড় ধরনের অসুখ বিসুখ কি আছে? অনেক সময় যেমন আমরা বলি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স বা আদার্স অন্য কোনো জি কিছু স্যার, আছে? আমার ডায়াবেটিস। আচ্ছা আমি একটা জি, প্রশ্ন ডায়াবেটিস করব, আছে জি। স্যার। আপনি আর একটা কথা না, আপনি অনেকবারই বলছিলেন যে বয়স্ক মানুষদের প্রতি আপনার মনে হয় এটা একটা ধারণা। এই ধারণাটার পেছনে কি কোনো অভিজ্ঞতা আছে, কোনো ঘটনা আছে কিনা, বা কারোর সাথে আপনার এরকম কিছুটা আছে না হয়তো যোগাযোগ, বা এরকম কোনো ব্যাপার আছে কিনা যেখান থেকে আপনার আরো মনে হচ্ছে যে ওই মানুষটা বয়স্ক হলে, ম্যাচিউরড হলে আমাকে আরো বেশি ভালো বুঝতো, এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? এই অভিজ্ঞতা আমি একটু যখন নাকি আমার মা চাষিদেরকে ফলো করতাম, এবং আমি অন্য অন্য জায়গাতে যখন আমার চলাফেরার কমিউনিকেশন অনেক মায়েদেরকে দেখছি, যেমন নাকি আমাদের এই ম্যাডামের মতো এরকম বয়স্ক লোকজনরা যারা আছে, তারা পরিবারের সবাইকে ছায়ার মতো আগলে রেখে, সবাইকে সমানভাবে কেয়ার করে, টেক কেয়ার, ভালো মন্দ সবকিছু একটা বিচার করে, মনে হচ্ছে যেন একটা ছায়ার মতো থাকে। আমি এটা ছায়াটাই মিস করি। জি, আপনি যখন দেশে যান তখন আপনার স্ত্রী আপনার সন্তানদেরকে তো যত্ন করছেন যেহেতু আপনি দূরে থাকেন, সন্তানদেরকে আপনাকে, আপনার পরিবারটাকে কি ওভাবে ঠিক আগলে রাখতে পারছেন না, এরকম মনে হয় আপনার? জি না, জি না, আমার মনে হয় যেন আমি পাচ্ছি, মানে পাচ্ছি, এবং খুব ভালোভাবে পাচ্ছি, সবাই আমার প্রতি হ্যাপি। আপনার স্ত্রী রাখতে পারেন কিনা আপনার সন্তান, এবং আপনি যখন দেশে ছিলেন এবার সন্তান নিলেন, সেই সময়টা থেকে উনি ওনার সন্তান এবং আপনাকে, আপনারা যখন ছিলেন পরিবারকে আগলে রেখেছিলেন? যেমন নাকি একটা দিক পারে, ওভারঅল একটা পরিবার হিসাবে, পরিবার আমার দিক থেকে আমি যেভাবে আছি এইভাবে যদি সকলকে যেভাবে
মেনটেন করে চলা, আমার মনে হয় যেন এগুলো তার একটু কমতি আছে। আপনার সন্তানদের প্রতি উনি যত্নশীল? জি, মানে আপনাদের যত্নশীল। যত্নশীল, ঠিক আছে। আর কি কেউ থাকে সঙ্গে, নাকি শুধু স্ত্রী আর সন্তানরাই থাকে দেশে তাদের বাড়িতে? জি, বাড়িতে কি স্ত্রী সন্তানরাই শুধু আছেন, নাকি আরো কেউ আছেন সঙ্গে? এখন ও আমার বাড়িতে নাই। আমি বিয়ে করার পর থেকে আসলে আমাদের বাড়িতে ও কন্টিনিউ করে না, ওদের বাড়িতে। আমার বাড়িতে আমি যতটুকু চেষ্টা তার সব কিছু অ্যারেঞ্জ করে রাখছি, কিন্তু সে এইগুলোর সাথে মানিয়ে নিতে পারছে না। একটা লোক দাম্পত্য জীবনে ভালোবাসার জন্য মানে গাছতলায় তো একসাথে বসবাস করে, কিন্তু ওভারঅল তার জন্য আমি সব কিছু রাখতে, কিন্তু সে পারে না। সে কি তার বাবা মার সাথে থাকে? আমি দেখতেছি তার বাবার বাড়িতে বেশি কন্টিনিউ করে, আচ্ছা। ওখানেই থাকে। এটা নিয়ে একটা মনোকষ্ট আছে। আছে, ভিতরে মনে কষ্ট আছে। এটা অনেক সময় তাকে করার প্রকাশও করি, ওকে বলিও যে সবকিছু যদি এইভাবে যদি নেওয়া যায়, তুমি যদি এইভাবে পারতা, তোমার এইভাবে হওয়া দরকার ছিল। আচ্ছা, আপনার প্রত্যাশাটা কি ছিল এটা যে আপনার পরিবারের সদস্যদের সাথে উনি থাকবেন এরকম? আমার পরিবারে এখন সত্যি বলতে কি আমি একা। আমার ভাইয়েরাও তাদের সংসার নিয়ে ভিন্ন, মা নাই, বাবা নাই, এরকম কিছু নাই যে সবাইকে নিয়েও থাকতে হয়। কিন্তু হ্যাঁ, আমি দেখতেছি যেমন নাকি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কেন জানে সে কাছে আসলে পারে, কিন্তু ওভারঅল যে একটা কন্টিনিউ করা, সবার সাথে সুবিধা অসুবিধা টেক কেয়ার করা, এগুলা সে পারে না। ঠিক আছে, একটু আমি ডিপ্রেশনটা নিয়ে আর একটু শুনতে চাচ্ছিলাম যে ডিপ্রেশনটা কি কবে থেকে শুরু হয়েছে ডিপ্রেশনটা? এই ডিপ্রেশনটা আমি নিজে যে ডিপ্রেশনে ভুগি ম্যাডাম, আমি এটা বুঝতে 3.5 বছর লাগছে। প্রথম অবস্থায় আমার এটা নিজেকে বুঝতেই পারিনি যে আমি ডিপ্রেশনে। যখন আমি মাসুদ স্যারের সাথে যখন আমি কাউন্সিলিং করি, আর যখন আমার বিভিন্ন বিষয়গুলো যখন আমাকে বুঝেছিল, তখন আমার বিশ্বাস হচ্ছে যে আমি একজন অসুস্থ রোগী ডিপ্রেশনে। এর আগে ডাক্তার যে আমাকে ওষুধ দিতে বা কিছু, আমাদের দেশে বিশেষ করে ডাক্তাররা যে ওষুধগুলা দেওয়ার সময় রোগ শনাক্ত করে না, ওষুধ লিখে দেয়, এই ওষুধ আপনি খান, খাইলে ভালো থাকবেন বা ভালো আছে। যখন দেখছি ভালো আছে, ইনশাআল্লাহ অনেক কন্টিনিউ ভালো করছি, আমাদের কাছে এমনিতে মনে হয় আমি ডিপ্রেশনে ভালো আছি, তখন 2-1 বার আমি ওষুধটা ছেড়ে দিছিলাম। আচ্ছা, খুব ভালো আছে, তখন দেখছি ওষুধটা আবার অন্যরকম ভাবেই আছে। কিরকম হয় মানে ডিপ্রেশনটা আসলে বোঝা যায় কেমন করে যে আমি ডিপ্রেশনের মধ্যে আবার ঢুকে গেছি? আমি কিন্তু এমনি মনের দিক থেকে বুঝি না, মনের চিন্তা এগুলা বুঝি না, আমার শারীরিক ভাবে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। কিরকম? যেমন নাকি আমি হাঁটতে পারি না, বসতে পারি না, ঘুম ঠিক মতো হয় না, বা ঘুমাইলে হঠাৎ করে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, খুব বাজে কিছু স্বপ্নে দেখি। এরপরে মাথা ঘুরায়, শরীর জ্বালা পোড়া করে, একটু সুইয়ের মতো শরীরের ভিতরে ঢুকায়, নানা রকম প্রতিক্রিয়া দেখা যায়। স্বপ্নগুলো কি ভয়ের? ভয়ের, জি। ভীতিকর স্বপ্ন? জি, ভীতিকর। শৈশবটা কেমন ছিল? আমার শৈশবটা আসলে আমার খুবই আনন্দঘন মুক্ত ছিল, শৈশবটা খুব ভালো ছিল। আমি ভালো অবস্থাতে ছিলাম, পরিবারে সবার ছোট, সবাই আদর করতো, বা আমি পড়ালেখা করছি যেখানে, সব আঙ্গিনাতে আমি খুব হ্যাপি ছিলাম। আচ্ছা, বাবা মার মধ্যে বন্ধুত্বটা কেমন ছিল? জি, ভালো ছিল। সুন্দর ছিল সম্পর্কটা? জি, সম্পর্কটা সুন্দর ছিল। আর কোনো প্রশ্ন না থাকলে ছেড়ে দেব। অনেক দূর থেকে আমাদেরকে ফোন করেছেন, আমরা খুব ভালো ফিল করছি। হ্যাঁ, আমাদের সবার শুভকামনা থাকলো। হ্যাঁ, আমরা দেখি আমরা কোনো আলোচনার কিছু বেরিয়ে আসে কিনা। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ফায়জা। জি ম্যাডাম, এখানে উনি যেভাবে করে বর্ণনা করছিলেন তাতে যেটা মনে হলো যে এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে ওনার মেডিসিনের ব্যাপারটা বা যে ডায়াগনোসিসের ব্যাপারটা, ওটা উনি কিন্তু একটা পর্যায়ে কনফার্ম করেছেন যে ওনার থেরাপিস্ট ডায়াগনোসিস করেছেন এবং তারপর উনি মেডিসিনে ছিলেন। তো ট্রিটমেন্টের পার্টটা নিয়ে যদি আমি আসি, সেই জায়গাটাতে উনি যেমন, ওটা আমাদের জিজ্ঞেস করা হয়নি যে উনি যখন বেশ কিছুদিন দেশে ছিলেন তখন ওনার যারা ক্লিনিশিয়ান ছিলেন, ওনার থেরাপিস্ট এবং ডক্টর ওনাদের সাথে কমিউনিকেট করেছিলেন কিনা।
মনে হলো যে উনি মানে রিসেন্ট টাইমে উনি কমিউনিকেট করেন নাই, মানে সেক্ষেত্রে মাঝখানে এই যে রিসেন্টলি যখন জি, দেশে এলো। জি সেই জায়গাটা উনি বলেননি, বলেছে যে তখন করেছিলেন বেশ আগে। তো সেখানে যেহেতু ওনার সাফারিংসটা আছে এবং উনি একটা জায়গায় বলেছেন যে উনি 2-3টা সেশন নিয়েছেন এবং ওখানে একটা ইন্ডিকেশন আছে যে ওনার কিছু লাইফের ইভেন্ট আছে যেটা হয়তো পেইনফুল বা ওনার এই যে ডিপ্রেশনটাতে কন্ট্রিবিউট করেছে। তো আমি ওনাকে এটাই বলবো যে উনি যদি ওনার থেরাপিস্টের সাথে, যেহেতু এখন বেশিরভাগ থেরাপিস্টদেরকে আসলে অনলাইনে কানেক্ট করা যেতে পারে, ওটা উনি ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে উনি হয়তো যোগাযোগ করতে পারেন ওনার থেরাপিটা কন্টিনিউ করা। আর থেরাপিটা কন্টিনিউ করার সাথে সাথে মেডিসিনটা যদি উনি অফ করে থাকেন, এটা কতদিন আগে দেখিয়েছেন, কি ডোজে ছিল, ওখানে কারোর সাথে কনসাল্ট করেছেন কিনা, সেক্ষেত্রে যদি অফ করে থাকেন আবার হঠাৎ করে শুরু না করা বা এই যে অন অ্যান্ড অফ করা, এটাতে ওনার যে শারীরিক অসুবিধাগুলো বলছে সেটা তো অবশ্যই তার মস্তিষ্কের যে ওই যে নিউরোকেমিক্যালগুলো এটার উপর একটা প্রভাব আছে। তো সেটার কারণে কিন্তু তার এই শারীরিক অস্বস্তি হচ্ছে। আর তার সাথে সাথে আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি একটা প্রত্যাশা দীর্ঘমেয়াদী নিজের মনের ভেতরে রেখেছেন, একটা ছবি এঁকেছেন যে আমার পার্টনার কেমন হবেন। সেক্ষেত্রে আমি বলবো যে ওনার পার্টনারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলা, যে আমি তোমাকে এইভাবে দেখতে চাই। একই সাথে আমি এটাও বলবো যে ওনার পার্টনারের কাছ থেকেও জানতে চাওয়া, যে উনি বললেন যে ওনার পার্টনার ওনার সাথে অল থ্রু ভালো কিন্তু ঠিক কানেকশনটা নেই। তো যেহেতু দুজন দুজনের সাথে আছেন এবং দুটো সন্তান আছে, দুজন ওই যোগাযোগটা করে নিতে পারে কিনা, যোগাযোগটাতেই আসলে অসুবিধা হয়ে যায়। যে আমি ধরে নিয়েছি আমার পার্টনার যদি মায়ের মতো হতো তাহলে তার সাথে আমি ভালো থাকতাম। আবার ওনার ওয়াইফের দিক থেকেও নিশ্চয়ই কিছু বলার আছে। তো ওনাদের নিজেদের মধ্যে এই যোগাযোগটা করা, এবং ওনারা যেহেতু রিসেন্টলি আবার প্যারেন্টস হয়েছেন, আর একটা সন্তান এসেছে, তাহলে আমাদের আজকের যে টপিকটা আছে যে পরিবারে হয়তো ঠিক ওই হারমোনিটা নাই, ওই ছন্দটা নেই, সেই ছন্দের মধ্যে আরেকজন সন্তান এসেছে, সেই সন্তানদের ভালো থাকার জন্য ওনাদের জন্য যোগাযোগটা করাটা বেশি জরুরি। তার সাথে সাথে ওনার যে প্রত্যাশাটা, এটা ছোট ছোট করে ওনাকে বলা যে উনি কিভাবে চান। আমরা অনেক সময় আমাদের ক্লায়েন্টকে বলি যে আপনি তাহলে বলে দেন আপনার পার্টনার কিভাবে করলে আপনার ভালো লাগবে। ওনারা যেটা করেন যে একটা ধারণা দেন, কিন্তু আরেকজন মানুষ শুধু বুঝতে পারে না যে এটা কেমন হলে ওনার কাছে ভালো লাগবে। তো দুজন দুজনকে কিন্তু আসলে কিছুটা হলেও কোচ করতে পারে, বলতে পারে, গাইড করতে পারে যে তুমি এভাবে বললে আমার ভালো লাগবে। কারণ সম্পর্কটাতে যেহেতু ওই যে আরও দুটো শিশু আছে, এটাকে ভালো করার জন্য এই চেষ্টাটা করা। আর আমি সর্বোপরি বলবো যে ওনার থেরাপিস্টের সাথে উনি যদি যোগাযোগ করতে পারেন এবং অনলাইনেও যদি পসিবল হয় ওটার কন্টিনিউশনটা করা। কারণ যেটা দেখছি যে বিভিন্ন বিষয় আমাদের থেরাপিতে যেটা হয় যে বেশ কয়েকটা সেশন লেগেই যায় অ্যাসেসমেন্টে, মানে আমরা শুনছি বিষয়গুলো কি, তাতে 2-3টা সেশন তো আসলে কোনোভাবেই তাকে খুব যে হেল্প করবে তা না। উনি হয়তো অনুভব করেছেন যে হ্যাঁ, কেউ ওনাকে শুনেছেন এবং বুঝেছেন, কিন্তু এটা মানে প্রসেস করার জন্য যে সময়টা সেটা যথেষ্ট ছিল না। তো ওনার থেরাপিস্টের সাথে উনি যোগাযোগ করতে পারেন। আর মেডিসিনটা নিয়ে এই এক্সপেরিমেন্টটা একদম মানে সাইকিয়াট্রিক মেডিসিনগুলো এভাবে করলে তখন ওনার দীর্ঘমেয়াদী শারীরিকও একটা অসুবিধা হবে। এক্সপেরিমেন্ট বলতে মানে আমার কাছে উনি যেটা বলছিলেন যে ওনার যখন খারাপ লাগছে উনি কিছুদিন খাচ্ছেন, তারপর আবার বন্ধ করে দিচ্ছেন, আবার উনি শুরু করছেন। কিন্তু সেটা উনি আসলে কতদিন আগে ওনার মানে মনোচিকিৎসককে দেখিয়েছিলেন, তখন ওনার কি পরিস্থিতি অনুযায়ী কি পরিমাণে যে মেডিসিনটা ওনাকে দিয়েছিল সেটা এখন প্রযোজ্য আছে কিনা, বা সেটাই যে অন অ্যান্ড অফ করে খাচ্ছেন সেটারও তো কিছু অসুবিধা আছে। সেই জায়গাটাই বলছি যে এটাতে কিন্তু খুব অসুবিধা হয়, মানে আমার বডিটা তো ডিপেন্ডেন্ট হয়ে যায়, ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমি আবার দিলাম বন্ধ করে, তারপরে আবার খুব খারাপ লাগছে তখন আবার ওষুধ খাচ্ছি, তাহলে কি হচ্ছে আমার ব্রেইনের যে কেমিক্যাল গুলা ও কিন্তু অ্যাডজাস্ট করতে পারছে না। ও একবার সাপোর্ট পেয়ে একটু সেটেল করছে, তারপর যখন একটু ভালো লাগছে বন্ধ করে দিচ্ছে, তখন আবার একটা উজ্জ্বল ইফেক্ট হচ্ছে। তখন কিন্তু এই ব্যক্তির মধ্যে সারাক্ষণই মনে হতে থাকে তাহলে তো আমি দীর্ঘমেয়াদী অসুস্থ হয়ে গেলাম, আমার আর সুস্থ হওয়া হবে না। তো ওই আতঙ্কটা থেকেও তখন আবার হয়তো কিছুদিন শুরু করে, আবার একটু ভালো বোধ করলে বন্ধ করে দেয়। তো এইটা তো আসলে বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করবেন যে এটা কতদিন চলবে, এটা নিজের হাতে নেওয়া যাবে না। এবং থেরাপিস্টের সাথেও আসলে মানে থেরাপিস্ট এবং সাইকিয়াট্রিস্ট যিনি মনোরোগ বিশেষজ্ঞ, যিনি ওষুধ প্রেসক্রাইব করেন, দুজনের সাথেই যোগাযোগ করা দরকার। যোগাযোগ করে চিকিৎসাটা যেন চালু থাকে আর কি, কারণ কষ্ট তো হচ্ছে, কষ্ট না হলে এত দূর থেকে আমাদেরকে কল করতেন না, উনি জানতে চাইতেন না, নিশ্চয়ই খুব পেইনের মধ্যে আছেন। তারপরে পরিবারের সাথেও হয়তো সম্পর্কটা যেভাবে উনি আশা করেন সেভাবে পাচ্ছেন না, এবং খুবই একাকিত্ব ভুগছে। বলছে যে আমার কাজের সময় কম, একদম আমার কাছে যেটা মনে হয় উনি একদম বাইরেও যাচ্ছে না। এক্ষেত্রে আমি এটা পরামর্শ দিব যে একটু ডে লাইটে যাওয়া, শারীরিক পরিশ্রমের কাজ করা,
বা মানে কিছু ব্যায়াম সোশ্যাল করা, এনগেজমেন্ট দৌড়াতে পারে, দৌড়ানো। হাঁটতে পারে, কিছু সোশ্যাল এনগেজমেন্টও করতে পারে। কারণ বাইরের দেশগুলোতে আছে না যে কিছু বাঙালি কমিউনিটি থাকে, তাদের সাথে এরকম কিছু কাজের মধ্যেও যদি উনি এনগেজ হন, কারণ সারাদিনই বসে যেটা হয় ডিপ্রেশন থাকলে যে ওই চিন্তাগুলোই, নেতিবাচক চিন্তাগুলো বারবার আসতে থাকে। তো ওই ঘরটার মাঝে যাচ্ছেন, উনি বলছেন যে কোরআন তেলাওয়াত করছি, কিছুটা সময় হয়তো নিজের মতো থাকছে, তারপর কিন্তু এই জিনিসগুলোই চিন্তা করছে। তো কষ্টের চিন্তা বারবার করে তো কষ্টটাই আরো আসলে বেড়ে যাচ্ছে। তো কিছুটা ওনার আমরা যেটা বলি যে সেলফ ডিসএনগেজমেন্ট, তো কিছুটা নিজেকে অন্য জায়গায়, এখান থেকে ডিসএনগেজ করে অন্য জায়গায় এনগেজ করা। আসলে যেটা হচ্ছে যে ওই যে কষ্ট যখন হয় তখন আসলে সামাজিক জায়গাগুলোতে গিয়ে মানে নিজেকে ভালো লাগা। তাদের সাথে যুক্ত করা অনেক সময় ইচ্ছে করে না। ইচ্ছে করার শক্তিটাও খুব পায় না ওনারা, কিন্তু একদম ফিল করে যে আমি উঠতেই পারছি না, হ্যাঁ। ওটাও একটা ব্যাপার আছে। তো ওই জায়গাটাতেই আমি বলবো যে নিজের ভালো থাকার জন্য একটু কষ্ট করে ওঠা, কিন্তু একটু motivate করা motivate নিজেকে। করা, হ্যাঁ। মানে সোশ্যাল ইয়েটা কিন্তু আমাদেরকে অনেক ভালো রাখে, তাই না? মানে হয়তো অনেক সময় একটু কটু কথাও কেউ বলে দিল, ওইটাও কিন্তু আমরা ওটা নিয়ে যে নাড়াচাড়া করছি ওটাও কিন্তু ওটা brain process একটু করাটাও ব্যস্ত pain এর থাকছে। চিন্তাটা থেকে হ্যাঁ, দূরে রাখে। সেটাই। জি, জি। সরি মাকসুদা, ঠিক বল। আছে। এই কথাগুলোই হয়তোবা উনি মানে থেরাপিস্টের সেশনগুলোতে আরো অনেক বেশি স্ট্রাকচার হতে পারবেন, যে ওনার আসলে এই মুহূর্তে কোন জিনিসগুলো করে। আমরা অনেক সময় প্রায়োরিটি সেট করতে পারি না। যেমন উনি যেটা বলছে ওনার ডিপ্রেশন, কিন্তু সারাক্ষণ ফোকাস করেছে ওয়াইফের ইস্যুটাকে। মানে ওয়াইফের ইস্যুটা একমাত্র কিন্তু না, হয়তো বা প্রায়োরিটি সেট করলে দেখা যাবে যে হ্যাঁ ওয়াইফের এই জিনিসটা কন্ট্রিবিউট করছে, কিন্তু ওনার যদি ক্লিনিক্যাল ইস্যু থেকে থাকে তাহলে সেটার জন্য তো আসলে ট্রিটমেন্ট প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় এগুলো হয়তো বা ওইভাবে খেয়াল করি না। উনি যেমন বলেছে ওনার ডায়াবেটিক্স আছে এবং অনেক দিন ধরেই আছে, কিন্তু কোনো আবার এই ধরনের বিষয়গুলো আমাদের এই ডিপ্রেশন কারো গ্রো করে যদি আমি প্রপারলি ওইটা ট্রিটমেন্ট না করি, এটা একটা বিষয় রয়েছে। ওনার এইজও কিন্তু একটা ফ্যাক্টর। উনি 40-এর ঘরে গিয়ে পৌঁছেছেন এবং আমাদের 40-45-এর মধ্যে পুরুষ হিসেবে আমাদের মিড লাইফ ক্রাইসিসও আমরা বলি, তখন কিন্তু শরীর অনেক কিছু সাপোর্ট করে না। তো আপা যেটা বলছে একটা হচ্ছে সম্পর্কের উন্নয়নের জন্য উনি যে চেষ্টাগুলো করা দরকার আপনারা বলেছেন সেটা যেমন জরুরি, নিজের ব্যক্তিগত শারীরিক মানসিক যত্ন নেওয়াটাও কিন্তু অনেক বেশি জরুরি। এই কারণে আমরা এটা বলি যে রোল ইনভেন্টরি বলি, যে আমি যদি 24টা ঘন্টা আমার ওয়াইফের সাথে আমি কেমন থাকবো এই জিনিসটা যদি আমি চিন্তা করতে থাকি, আমার ডিপ্রেশন যদি গ্রো করে, আমার কিন্তু আরও রোল আছে। যেমন উনি কিন্তু ফাদার, তাহলে আমার সন্তানের সাথে যদি আমি প্রতিদিন, এখন তো হোয়াটসঅ্যাপ আছে বা কোনো একটা আছে, আমি সেইখানে একটা সময় আমি এঙ্গেজ করতে, কারণ বলা হয়ে থাকে শিশুদের সাথে সময় কাটালে আমাদের অক্সিটোসিন নামে একটা হরমোন রিলিজ হয়, কিন্তু যেটা ডিপ্রেশনকে রিলিজ করতে বা ম্যানেজ করতে কিন্তু হেল্প করবে। কথার কথা ওয়াইফের সাথে ঠিক আছে, আমরা ইন্টিমেসি তো অনেক ধরনের রয়েছে, এটা শুধু ফিজিক্যাল না, ওনার ভালো মন্দ প্রশংসার জায়গাগুলো রয়েছে, এইগুলো করা, কোন জিনিসগুলো ভালো আমাদের জানতে চাইতে হবে, যে ওনার ভালো লাগে আপনারা যেটা বলেছেন সেইভাবে তার সাথে ওনারও একটা কানেকশনের জায়গা তৈরি করতে পারে। সোশ্যাল অ্যাসপেক্টে যেমন বিষয়গুলো রয়েছে সেগুলোও রয়েছে। আমাদের বলা হয়েছে যে হরমোনাল চেঞ্জ যেমন একটা জিনিস আমাদের রোগগুলোকে গ্রো করে, আবার স্রষ্টা কিন্তু আমাদের হ্যাপিনেসের হরমোনও দিয়েছে। ফলে উনি ইচ্ছে করলে কিন্তু আমরা যেটাকে বলি থেরাপিস্টের সেশনের মাধ্যমে কিছু স্কিল ডেভেলপ করতে পারে, যে স্কিলগুলোকে উনি ওইখানে থেকে দক্ষতা যদি আমরা বলি, যেমন আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন বলি আমরা, সেই জিনিসগুলো মাইন্ডফুলনেস বলি আমরা, এই শব্দগত জায়গা থেকে এগুলোর অনেক ধরনের বিস্তার রয়েছে। ওনার মতো করে সেই জিনিসগুলো থেরাপিস্টের মাধ্যমে কানেক্ট করতে পারে। এবং এই যে উনি দূরে রয়েছে ওইখানে থেকেও কিন্তু হ্যাপিনেস হরমোনের চেঞ্জের যে জিনিসগুলো কিন্তু অনেক ধরনের ওয়ে আউট কিন্তু করা যায়। তার মানে একটা হচ্ছে যে আমি যেখানে চাচ্ছি আমার ওয়াইফের সাথে হাজব্যান্ড রোলটা ডিপ্রেশনের একটা কারণ, সেটাকে ম্যানেজ করতে গিয়ে আমার সাপোর্টিভ কিন্তু অনেক কিছু আমি ইচ্ছে করলে করতে পারি। তখন দেখা যাবে আমি ভিতর থেকে যখন আমি উদ্যমটা পাবো, তখন এই ওনার চাওয়া পাওয়ার ব্যালেন্সটাও কিন্তু উনি করতে পারবেন। এখন একটা জিনিস আমি ফিক্সড হয়ে আছি যে আমার ওয়াইফ এইরকম হবে, কিন্তু আমাদের আসলে অনেক রোল প্লে করতে হয়। তাহলে সম্পর্কগত জায়গা থেকে যেমন এটাকে বের করে আসার জন্য দুজনের একটা এফোর্ট দরকার হতে পারে। ব্যক্তি হিসাবে কিন্তু আমার ব্রেইন কেমিক্যাল চেঞ্জ কিন্তু অন্য কেউ করে দিবে না যদি না আমি অ্যাকশনে যাই আর কি। তো ওনার এই ম্যানেজমেন্টগুলো থেরাপিস্ট এবং সাইকিয়াট্রি মেডিসিনের এই সমন্বয়টা আমার কাছে মনে হয় যে করলে ভালো হয় আর কি ওনার জন্য, যেহেতু উনি দূরে আছেন। তো এটাকে যত শীঘ্রই করা যায় আর কি। আর পজিটিভ হচ্ছে যে উনি এতদিন পরও আবার কমিউনিকেট করেছে, ওনার কষ্টের কথাগুলো বলেছে, কারণ বললেও কিন্তু অনেক সময় আমরা বলি যে হিলিং হয়, তো উনি ওই শেয়ারিং এর জায়গাটা করলে দূর থেকে প্রফেশনাল হেল্পটা নিলে ওনার জন্য হয়তো বেটার হবে। এবং থেরাপিস্টের সঙ্গে যদি আবার যোগাযোগ করে, থেরাপিস্ট তো সাইকিয়াট্রির হেল্পটাও আবার নেবার কথা বলবে, তাহলে কানেক্ট করে ওইটাও যদি একটু মনিটরিং এর মধ্যে রাখা হয়, যে তার যখন
মানে এই যে ডিপ্রেশনের ওষুধটা ছেড়ে দিলে আবার তো ডিপ্রেশনটা আরো বাড়ছে, তো সেটা নিজে থেকে যে ছাড়া যাবে না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে। তো সেই জায়গাটাও আমার মনে হয় যে খেয়াল করা দরকার আর আর কি। যে একটু যদি কন্টিনিউ করে এমনও হয় যে আমরা বলি যে থেরাপিস্টরা অনেক সময় তাদের মতামত চেয়ে ওনার ওয়াইফও কিন্তু থেরাপিস্টের কাছে যেতে পারে, ওনারা যৌথভাবে, যে উনি যে আমাদেরকে কথা বলছে ওয়াইফ হয়তো বেশ সব কিছু ওইভাবে বুঝতে নাও পারে, ফলে একজন প্রফেশনালের কাছে কিন্তু অনেক সময় বলে যে ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফ একদিন আসেন আপনারা, যেটা একদম ওনার যে কোনো প্রবলেম থেরাপি নিতে হবে সেরকম না, কিন্তু আসলেও কিন্তু উনিও এই জিনিসটাকে বুঝতে পারবে এবং একসময় প্রফেশনাল হেল্প হিসেবে হাজব্যান্ড ওয়াইফও কিন্তু যৌথভাবেও ওখানে ইন করতে পারতে পারে একটা সময়। ফলে সেটা অবশ্য আমি একটু অন্যভাবে চিন্তা করি যে হাজবেন্ড ওয়াইফ একদিন আসেন এভাবে না করে ওটা একটু ইনফর্মাল হয়ে যায়। মানে সাধারণত কাপল থেরাপিতে যিনি স্ত্রী, যদি হাজবেন্ড একা আসেন, স্ত্রীর মতামতটা কিন্তু নিতে হবে। মানে থেরাপিস্টেরও নিতে হবে। থেরাপিস্টের হাজবেন্ড বুঝিয়ে নিয়ে আসবে, এটা না করে মানে হোয়াট ইজ সাইকোথেরাপি, এটা যদি থেরাপিস্টের পক্ষ থেকে যায় এটা মানে প্রফেশনালি ভালো হয় আর ভালো কি, হবে। তাই না? ওইভাবে আমরা স্ট্রাকচার অনুযায়ী হাজব্যান্ড ওয়াইফকে ইনভলভ করতে হলে মানে দুইজনকেই যোগাযোগ করতে হয় আলাদা করে, তাহলে হয় কি তারাও বুঝে আসেন পারে। যে কার কাছে যাচ্ছেন, কেন যাচ্ছেন, সাইকোথেরাপিটা কি জিনিস। জিনিস, হ্যাঁ, তো সেই জায়গাটা আসলে পরিষ্কার হয়ে আসলে ওনাদের প্রত্যাশাটা পূরণ হবে। মানে প্রত্যাশাটা পূরণ হবে কিনা জানি না, কিন্তু প্রত্যাশাটা মানে বাস্তবসম্মত হবে আর কি। এবং দুজন তো টিম হয়ে একসাথে কাজ করার যে এটা মানসিকতাটা এটা শুরু থেকেই তৈরি হলো যে আমরা দুজনেই আমরা দুজন প্রবলেম না, আমাদের ভেতরে যে অসুবিধাটা হচ্ছে এটা আমরা দুজন মিলে এটার উপর কাজ করছি এবং আমরা চাই আমাদের সম্পর্কটা আরো উন্নয়ন হোক। জি। তাই না? অনেক সময় অনেকে বলে যে আমার স্ত্রী আপনাকে যোগাযোগ করবে না বা আমার স্বামী আপনাকে যোগাযোগ করবে না কারণ ওই ম্যারেজ নিয়ে ওর কোনো চিন্তা নাই, ও চায় না এই বৈবাহিক সম্পর্কটার উন্নয়ন ঘটুক, কাজে ওর কোনো এটা নিয়ে অসুবিধা ও বোধ করছে না, আমি বোধ করছি। কিন্তু তুমি বোধ করছো বুঝছি, কিন্তু সম্পর্কের উন্নয়নের জন্য তো দুজনেরই মানে পার্টিসিপেশনটা দরকার আছে। ঠিক আছে, তুমি অনেক ডিপ্রেশনে ভুগছো, তোমার হয়তো নিজস্ব তোমার কিছু জিনিস তুমি ঠিক করতে চাচ্ছ, কিন্তু মানে দাম্পত্য সম্পর্কের উন্নয়নের জন্য দুজনের উপস্থিতি দরকার এবং দুজনেরই পারমিশনটা জেনে পারমিশনটা দেওয়া দরকার আর কি, মানে ইনফর্মড কনসেন্ট যেটাকে বলা হয় আর কি।